গল্প মাঝির নৌকোয় আপনাকে স্বাগত। আমাদের আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পুরনো জিনিস। আজকে গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি সঞ্জয়, আবহ ও কভার ডিজাইনে বাতিকবাবু। আমাদের গল্পগুলি কেমন লাগছে জানান আমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার করে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পুরনো জিনিস। মদনবাবুর একটাই নেশা, পুরনো জিনিস কেনা। মদনবাবুর পৈতৃক বাড়িটা বিশাল, আর টাকারও অভাব নেই। বিয়ে টিয়ে করেননি বলে এই একটা বাতিক নিয়েই থাকেন। বয়স খুব বেশিও নয়, 30-35-এর মধ্যেই। তিনি ছাড়া বাড়িতে একটি পুরনো রাঁধুনি বামুন আর বুড়ো চাকর আছেন। মদনবাবু দিব্যি আছেন, ঝুট ঝামেলা নেই। কোথাও পুরনো জিনিস, কিম্ভূত জিনিস কিনে ঘরে ডাই করেছেন, তার হিসেব নেই। তবে জিনিসগুলো ঝাড়পোছ করে সযত্নে রক্ষা করেন তিনি। ইঁদুর, আরশোলা, ওই প্রকার বাসা বাঁধতে দেন না। ট্যাগ ঘড়ি, দেওয়াল ঘড়ি, আলমারি, খাট পালং, ডেস্ক, টেবিল চেয়ার, দোয়ারদানি, নস্যির ডিবে, কলম, ঝাল লণ্ঠন, বাসনপত্র সবই তার সংগ্রহে আছে। খবরের কাগজে তিনি সবচেয়ে মন দিয়ে পড়েন পুরনো জিনিস বিক্রির বিজ্ঞাপন। রোজ অবশ্য ওরকম বিজ্ঞাপন থাকে না, কিন্তু রবিবারের কাগজে একটি দুটি থাকেই। আজ রবিবার সকালে মদনবাবু খবরের কাগজ পড়তে পড়তে এক জায়গায় এসে উত্তেজিত হয়ে পড়লেন। ম্যাকফারল্যান সাহেবের 150 বছরের পুরনো বাড়ির সব জিনিস বিক্রি করা হবে। ব্রড স্ট্রিটে ম্যাকফারল্যান সাহেবের যে বাড়িটা আজও টিকে আছে তার অবস্থা খুবই শোচনীয়, বড় অবস্থা। কর্পোরেশনের থেকে বহুবার বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু বুড়ো ম্যাকফারল্যানের আর সরবার জায়গা ছিল না বলে বাড়িটা ভাঙা হয়নি। ওই বাড়িতে ম্যাকফারল্যানদের 3 পুরুষের বাস। জন ম্যাকফারল্যানের সঙ্গে মদনবাবু একটু চেনা ছিল, কারণ জন ম্যাকফারল্যানেরও পুরনো জিনিস কেনার বাতিক। মাত্র মাস 5 আগেই সাহেব মারা যান। তখনই মদনবাবু তার জিনিসপত্র কিনে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পারেননি। এক অবাঙালি ব্যবসায়ীর কাছে আগে থেকেই বাড়ি এবং জিনিসপত্র বাধা দেওয়া ছিল। সেই ব্যবসায়ী মদনবাবুকে সাফ বলে দিয়েছিলেন, উটকো ক্রেতাকে জিনিস বিক্রি করা হবে না, নিলামে চড়ানো হবে। মদনবাবু তার বুড়ো চাকরকে ডেকে বললেন, ওরে ভজা, আমি চললুম। দোতলার হলঘরটার উত্তর দিক থেকে পিয়ানোটা সরিয়ে কোণে ঠেলে দিস, আজ কিছু নতুন জিনিস আসবে। ভজা মাথা নেড়ে বলে, নতুন নয়, পুরনো। ওই হলো। আর রাঁধুনিকে বলিস খাবার ঢাকা দিয়ে রাখে, যেন ফিরতে দেরি হতে পারে। মদনবাবু ট্যাসকে হাঁকিয়ে যখন ম্যাকফারল্যানের বাড়িতে পৌঁছলেন, তখন সেখানে বেশ কিছু লোক জড়ো হয়ে গেছে। মদনবাবু বেশিরভাগ লোককেই চেনেন। এরা সকলেই পুরনো জিনিসের সমাজদার এবং খদ্দের। সকলেরই বিলক্ষণ টাকা আছে। মদনবাবু বুঝলেন আজ তার কপালে কষ্ট আছে। আদেও কোনো জিনিসে হাত দেওয়া যাবে কিনা সন্দেহ। নিলামের আগে খদ্দেরা এঘর ওঘর ঘুরে ম্যাকফারল্যানের বিপুল সংগ্রহ রাশি দেখেছেন। আসবাবপত্র থেকে শুরু করে ছোটোখাটো জিনিসের এক খনি বিশেষ। কোনটা ছেড়ে কোনটা ধরেন তা ভাবতে গিয়ে মদনবাবু হিমশিম খেতে লাগলেন। বেলা 12টায় নিলাম শুরু হলো। একটা করে জিনিস নিলামে ওঠে আর সঙ্গে সঙ্গেই হাঁকডাক পড়ে যায়। মদনবাবুর চোখের সামনে একটা মেহগানির পালঙ্ক 10,000 টাকায় বিকিয়ে গেল।
একটা কাঠ গ্লাসের পান পাত্রের সেট বিকিয়ে গেল 12,000 টাকায়। এক ছড়া মুক্তোর মালার দাম উঠল 40,000। মদনবাবু বেলা 4টে অবধি একটা জিনিসও ধরতে পারলেন না। মনটা ভারী খারাপ হয়ে গেল। দর আজ যেন বড্ড বেশি উঠে যাচ্ছে। একেবারে শেষ দিকে একটা পুরনো কাঠের আলমারি নিলামে উঠল। বেশ বড়সড় এবং সাদামাটা আলমারিটা অত্যন্ত একটা স্মৃতিচিহ্ন হিসেবে কবজা করার জন্য মদনবাবু প্রথমে দর হাঁকলেন 5,000। একটা বুড়ো হাঁকলো 20,000। মদন অবাক হয়ে গেলেন। একটা কাঠের আলমারির দর এতটার কথাই নয়। কেউ ফাঁকা আওয়াজ ছেড়ে দর বাড়াচ্ছে নাকি? নিলামে এরকম প্রায়ই হয়। তবে মদনবাবুর মর্যাদাতেও লাগছিল খালি হাতে ফিরে যাওয়াটা। একটা কিছু নিয়ে না যেতে পারলে নিজের কাছে নিজে যে মুখ দেখাতে পারবে না, মদনবাবু তাই মরিয়া হয়ে ডাকলেন 21,000। 21,000। আশ্চর্য, এই যে দর আর উঠল না। 21,000 টাকায় আলমারিটা কিনে মহা আনন্দে বাড়ি ফিরলেন মদনবাবু। যদিও মনে মনে বুঝলেন দরটা বড্ড বেশি হয়ে গেল। পরের দিন সকালে আলমারিটা কুলিরা ধরাধরি করে পৌঁছে দিয়ে গেল। দোতলার হলঘরের উত্তর দিকে জানলার পাশে সেটা রাখা হলো। বেশ ভারী জিনিস। 10টা কুলি গলদঘর্ম হয়ে গেছে এটাকে তুলতে। নিলামওয়ালার দেওয়া চাবি দিয়ে আলমারিটা খুলে ফেললেন মদনবাবু। নিচে ওপরে কয়েকটা ড্রয়ার, মাঝে ওয়ার্ড্রব। মদনবাবু অনেকক্ষণ ধরে খুঁটিয়ে দেখলেন জিনিসটা। বর্মা সেগুন কাঠের তৈরি ভালো জিনিস, কিন্তু 21,000 টাকা দরটা বেজায় বেশি হয়ে গেছে। তার কি করা, এ নেশা যার আছে তাকে মাঝে মাঝে ঠকতেই হয়। 21,000 টাকার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিলেন মদনবাবু। গভীর রাতে ম্যাকফার্লেন সাহেবকে স্বপ্নে দেখলেন। বুড়ো তাকে বলছে, তুমি তুমি মোটে টাকনি, হ্যাঁ তুমি বরং জিতেছ। মদনবাবু ম্লান হেসে বললেন, না সাহেব, নিছক কাঠের আলমারির জন্য দর হাঁকাটা আমার ঠিক হয়নি। ম্যাকফার্লেন শুধু ঘন ঘন মাথা নেড়ে বলল, না না না, আমার তা মনে হয় না, আমার তা মনে হয় না। মদনবাবু মাঝরাতে ঘুম থেকে উঠে একবার জল খান রোজই। আজও ঘুম ভাঙল। পাশের টেবিল থেকে জলের গ্লাসটা নিতে গিয়ে শুনলেন পাশের হলঘর থেকে যেন একটু খুটুর খুটুর শব্দ আসছে। ওই ঘরে তার সব স্বাদের পুরনো জিনিস। মদনবাবু তাড়াতাড়ি উঠে টর্চ নিয়ে পাশের ঘরে হানা দিলেন। টর্চটা জ্বালাতে যাবেন এমন সময় কে যেন বলে উঠল, দয়া করে বাতি জ্বালাবেন না, আমার অসুবিধা হবে। মদনবাবু ভারী রেগে গেলেন। আচ্ছা নির্লজ্জ লোক তো, চুরি করতে ঢুকিয়ে আবার চোখ রাঙানি হচ্ছে। কে হে তুমি? চোরটা যে কে বা কেমন তা বোঝা গেল না, কারণ টর্চটা জ্বলল না। মদনবাবু টর্চটা বিস্তর ঝাঁকালেন, নাড়ালেন, উল্টে পাল্টে সুইচ টিপলেন, বাতি জ্বলল না। এ তো মহা ফ্যাসাদ দেখছি। কে যেন মোলায়েম স্বরে বলল। অত ঘাবড়াচ্ছেন কেন? মদনবাবু চোরকে ধরার জন্য আস্তিন গোটাতে গিয়ে টের পেলেন যে তার গায়ে জামা নেই। আজ গরম বলে খালি গায়ে শুয়েছিলেন। হেরে গলায় একটা হাঁক মারলেন, এই শিগগিরই বের হ বলছি, নইলে গুলি করব। আমার কিন্তু রিভলভার আছে। নেই। কে বললো নেই? জানি কি না, কিন্তু লাঠি আছে। খুঁজে পাবেন না। কে বললো খুঁজে পাবো না? অন্ধকারে কি লাঠি খোঁজা সোজা? আমার গায়ে কিন্তু সাংঘাতিক জোর, এক ঘুষিতে নারকেল ফাটাতে পারি। কোনো দিন ফাটাননি। কে বললো ফাটাইনি?
জানি কি না আপনার গায়ে তেমন জোরই নেই। আমি আমি লোক ডাকি, দাঁড়াও। কেউ আসবে না, কিন্তু খামোকা কেন চেঁচাচ্ছেন? চেঁচাবো না? আমার এত স্বাদের সব জিনিস এ ঘরে, আর এই ঘরের কিনা চোর। চোর বটে, কিন্তু এলেবেলে চোর নয় মশাই। তার মানে? কাল সকালে বুঝবেন। এখন যান গিয়ে ঘুমুন, আমাকে ডিস্টার্ব করবেন না। মদনবাবু ফের ঘাবড়ে গিয়ে ফিরে এলেন ঘরে। দুরু দুরু বুকে বসে থেকে পাশের ঘরে নানা বিচিত্র শব্দ শুনতে লাগলেন। তার স্বাদের সব জিনিস বুঝি এইবারে যায়। দিনের আলো ফুটতেই মদনবাবু গিয়ে হলঘরে ঢুকে যা দেখলেন তাতে ভারী অবাক হয়ে গেলেন। ম্যাকফার্লেনের সেই কাঠ গ্লাসের পানপাত্রের সেট আর একটা গ্র্যান্ডফাদার ক্লক হলঘরে দিব্যি সাজিয়ে রাখা। এই দুটি জিনিস কিনেছিল দুজন আলাদা খদ্দের। খুশি হবেন কি দুঃখিত হবেন তা বুঝতে পারলেন না মদনবাবু, কিন্তু অনেক ভেবে চিনতে খুশি খুশি লাগছিল তার। আবার রাত হলো। মদনবাবু খেয়ে দিয়ে শয্যা নিলেন, তবে ঘুম হলো না। এপাশ ওপাশ করতে করতে একটু তন্দ্রা মতো এলো। হঠাৎই হলঘরে আগের রাতের মতোই শব্দ শুনে তড়াক করে উঠে পড়লেন। হলঘরে গিয়ে ঠুকে টর্চটা জ্বালাতে চেষ্টা করলেন। কে? তা দিয়ে আপনার কি দরকার? চান না গিয়ে শুয়ে থাকুন, আমাদের কাজ করতে দিন। মদনবাবু একটু কাপা গলায় বললেন, তোমরা তোমরা কারা বাবারা? সে কথা শুনলে আপনি ভয় খাবেন। তা আমি একটু ভীতু বটে, কিন্তু বাবারা এসব কি হচ্ছে একটু জানতে পারি না? খারাপ তো কিছু হয়নি মশাই, আপনার তো লাভই হচ্ছে। তা হচ্ছে, তবে তবে কিনা চুরির দায়ে না পড়ি। তোমরা কি চোর? লোকটা এবার রেগে গিয়ে বলল, কাল থেকে চোর চোর করে গলা শুকাচ্ছেন কেন? আমরা ফালতু চোর নই। তবে আমরা ম্যাকফার্লেন সাহেবের সব চেলা চামুন্ডা। আমিও হলুমকে সর্দার, যাকে আপনি কিনেছেন 21,000 টাকায়। আলমারি? হাকি আমরা সব ঠিক করে রেখেছিলুম, যে খুশি আমাদের কিনুক না কেন, আমরা শেষ অবধি সবাই মিলে মিশেই থাকবো। তাই তাই কি? তাই সবাই জোট বাঁধছি, তাতে আখের আপনারই লাভ। মদনবাবু বেশ খুশি হলেন, তবু মুখে একটু দুশ্চিন্তা প্রকাশ করে বললেন, কিন্তু কিন্তু বাবারা দেখো, যেন চুরির দায়ে না পড়ি। মেলা ফ্যাট ফ্যাস না করে নাকে তেল দিয়ে গিয়ে শুয়ে থাকুন, গিয়ে কাজ করতে দিন। মদনবাবু তাই করলেন। শুয়ে খুব ফিচিক ফিচিক করে হাসতে লাগলেন। হলঘরটা ভরে যাবে। দোতলা তিনতলায় যা ফাঁকা আছে তাও আর ফাঁকা থাকবে না। এবার চারতলাটা না তুললেই নয়।